তুমি ভীতু ভীতু। তুমি শুধু কথাই বলতে পারো, শুধু কথা। তুমি কিচ্ছু পারো না। ক্ষমতা থাকলে কিছু করে দেখাও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি আমার কথা শুনতে পাও তাহলে আমি যা বলছি তা তোমাকে করতে হবে। মেরে ফেলো, মেরে ফেলো ওকে। আমার কথা শোনো, আর যা আমি বলছি তা তুমি করো। মেরে ফেলো ওকে। ইওর অনার, সমস্ত সাক্ষী আর প্রমাণ এটাই বলছে যে এই খুন ইনিই করেছেন। না না জজ সাহেব, এগুলো সব মিথ্যে। মিথ্যে তো আপনিই বলছেন ম্যাডাম, খুন আপনিই করেছেন। না জজ সাহেব, আমি একদম নির্দোষ, এগুলো সব ভুল। ইওর অনার, ইওর অনার, হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। বলো কি বলতে চাও? ইওর অনার, আমার প্রতিপক্ষ বন্ধুর মানে নীলেশ বাবুর কাছে প্রমাণ করার মতো কিছুই নেই। কোর্টের মূল্যবান সময় যেন নষ্ট না হয়। ইওর অনার, কোর্টের সময় নিঃসন্দেহে মূল্যবান, কিন্তু তার থেকেও অনেক বেশি মূল্যবান একজন নির্দোষের জীবন। আমি প্রমাণ করে দেবো। আমার কথা শোনো, আর যা আমি বলছি তা তুমি করো। মেরে ফেলো অর্ডার ওকে। অর্ডার। রায় ঘোষণার আগে আদালত 2 ঘন্টার জন্য স্থগিত রাখা হচ্ছে। দ্যাটস অল। শোনো, তোমাকে ওকে মেরে ফেলতে হবে। তুমি এটা করতে পারো। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে মরতেই হবে। ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো তুমি। স্যার, এরা বলছে যে প্রীতিকা এখানে ছিল যখন জাজ শ্রীকান্ত এখানে আসে আর ওর ওপরে গুলি চালায়। তারপরে ও এখানে এসে নিজেকেই নিজে গুলি করে দিয়েছে। ওখানে যখন এসব ঘটনা ঘটে তখন যারা ছিল তারা কোথায়? তারা কোর্টরুমে আছে। আচ্ছা, একটু ডিটেলসে বলবেন এখানে কি হয়েছিল? স্যার, এই কেসটার শুনানি চলছিল। জজ সাহেবের শরীরটা হঠাৎ খারাপ হয়েছিল। উনি 2 ঘন্টার বিশ্রাম নিয়েছিলেন। আর হঠাৎই নিজের চেম্বারে এসে নিজেকে আর অভিযুক্তকে গুলি করে মারেন। কিন্তু ওনার কাছে তো বন্দুক থাকতো না। ওনার কাছে বন্দুক কোথা থেকে এলো? সে তো আমরাও বলতে পারছি না যে গান এলো কোথা থেকে, তবে ওনার কাছে একটা গান ছিল। তার মানে বন্দুকের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিল। মনে হচ্ছে জজ সাহেব পুরো প্ল্যান করেছিলেন প্রীতিকাকে খুন করার জন্য। মনে তো তাই হচ্ছে। আচ্ছা, জজ সাহেবের এই কেসের সঙ্গে কোনো পার্সোনাল ইনভলভমেন্ট ছিল? না না স্যার, সেরকম কিছু নয়। প্রীতিকার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা? জজ সাহেব তো খুবই বুঝদার মানুষ ছিলেন। কেসের প্রত্যেকটা দিক খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতেন স্যার। বেশ কয়েকদিন ধরে আমার এটাই মনে হচ্ছিল যে কিছু না কিছু গন্ডগোল আছে। ম্যাম, তাহলে কি জজ সাহেবের শরীর ভালো ছিল না? সেটা তো আমি জানি না, কিন্তু কিন্তু হ্যাঁ, উনি উনি অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলেন। এমনই একটা ঘটনা হয়েছিল। কি গো, এসো, খেতে দিচ্ছি তো। এই প্রতিবেশীদের কথার আর শেষই নেই। যখন খুশি যা খুশি বলে যাচ্ছে। আরে কি হলোটা কি? এত বিরক্ত হওয়ার কি আগে আছে? গিয়ে পড়শিদের মুখটা বন্ধ করো। ওদের বকবক শোনার আমার কোনো ইচ্ছে নেই। কি যে বলো না তুমি। প্রতিবেশীরা তো গত 1 মাস ধরে লন্ডনে আছেন। আরে ওনাদের গলায় এখানে কি করে আসবে? কি উল্টো পাল্টা বলছো? কি গো কৌশল, জানি না যে ওর কি হয়েছে, এমন অদ্ভুত ব্যবহার করছে। আর ওই জানো তুমি, ও প্রতিবেশীদের গলা শুনতে পাচ্ছে, যেখানে ওরা কেউ বাড়িতে নেই, বিদেশে গেছে। কাকে বলছো এইসব? কাকে বলছো? আর তুমি কি মনে করো আমি মিথ্যে কথা বলছি? কি দেখছো এইভাবে? নাটক বন্ধ করো। বলো, তোমরা এই ঘরে কি লুকিয়ে রেখেছো? বলো আমাকে, বলো। আমি সব জানি, সব জানি আমি।
তুমি আমাকে পাগল করার চেষ্টা করছো না? হ্যাঁ, কি যে বলো না তুমি, কি হয়েছে তোমার? হ্যাঁ, নিজের অবস্থা দেখো, কি দশা হয়েছে তোমার। আর এখানে কেউ নেই, কার গলা শুনতে পাচ্ছ তুমি? নন্দিনী, আমি ওদের কথা শুনতে পাচ্ছি। এখানেই আছে, এখানেই আছে, কিন্তু আমি কারো কথা শুনবো না, কারোর কথা শুনবো না। আচ্ছা, ওনার কোনো মানসিক রোগ ছিল না তো? না না স্যার, 15ই এপ্রিল অব্দি তো উনি ভালোই ছিলেন, কিন্তু হ্যাঁ, রেড ক্যান্ডি হসপিটালে যে গেলেন তারপর থেকেই এই সমস্ত ঘটছে। রেড ক্যান্ডি হসপিটাল? হ্যাঁ, স্যার, এই হসপিটালে গিয়ে দেখি কি হয়েছিল ওখানে যে হঠাৎ এই জজ সাহেব এরকম ব্যবহার করতে শুরু করলেন। স্যার, এই কেসটায় তাহলে আর বাকি কি রইল? যেই লোকটা খুন করেছিল সেই নিজেকে মেরে ফেললো। সেটাই তো খোঁজ নিতে হবে ফেডরিক, সেটাই তো খোঁজ নিতে হবে যে একজন জজ সাহেব তার সামনের অভিযুক্তকে কেন গুলি করলেন আর খুনি বা কেন করলেন, আর তাছাড়াও তারপরে নিজেকে উনি গুলি করলেন কেন? স্যার, হসপিটাল অথরিটি বলল যে জজ সাহেব এখানে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য নয়, বরঞ্চ ডেন্টিস্টের সঙ্গে কথা বলতে এসেছিলেন। ডেন্টিস্টটা কে? স্যার, ডক্টর রমন। হ্যালো স্যার, বলুন আপনাদের কি হেল্প করতে পারি? এখন তো আপনি ডক্টর রমনকে ডাকুন, আর সঙ্গে ওর অ্যাসিস্ট্যান্ট। ডক্টর রমন 15ই এপ্রিল জজ সাহেব শ্রীকান্ত আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। আগে হ্যাঁ স্যার, কিন্তু ওনার মৃত্যুর সাথে আমার কি সম্পর্ক? আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমরা এটা জানতে চাইছি যে যখন আপনি ওনাকে দেখেছিলেন তখন ওনার কি মাথার কোনো সমস্যা ছিল? না স্যার, আমি তো সেরকম কিছু দেখিনি। স্যার, ওনার মানসিক কোনো রকম রোগ ছিল না। উনি 9 বছর ধরে ডক্টর রমনের পেশেন্ট। 9 বছর ধরে? তার মানে আপনারা ওনার সম্বন্ধে অনেক কিছুই জানেন। অনেক কিছু নয় স্যার, সব কিছু। আচ্ছা, আর কি জানেন একটু বলতে পারবেন? আপাতত এইটুকুই বলতে পারি যে উনি খুব শর্ট টেম্পার্ড ছিলেন, খুব তাড়াতাড়ি উনি রেগে যেতেন, বাট মানসিক অসুস্থ নয়। যদি ওনার কোনো মানসিক রোগই না থাকে তাহলে উনি আওয়াজগুলো কেন শুনতে পেতেন? কি হয়েছিল কি ওনার? কিন্তু স্যার, আপনি এর মধ্যে মেডিকেল এক্সপ্লেনেশন কেন খুঁজছেন? আমরা এতটা মেডিকেল এক্সপ্লেনেশন কেন খুঁজছি? দয়া, কোনো লোক হঠাৎ করে কারোর ওপরে এভাবে কেন গুলি চালাবে? সে কি নর্মাল মানুষ? না, কিছু না কিছু গোলমাল আছে, কিছু তো একটা আছে, কিন্তু কি? বীরেন, তুমি শুধু শুধু চিন্তা করছো। সিকিউরিটির দায়িত্ব যখন ধনঞ্জয় নিয়েছে তখন আমরা নিরাপদে পৌঁছে যাব। সে কথা তো ঠিক, কিন্তু আপনি তো হুমকি পাচ্ছেন। দেখো বীরেন, আমাদের এই কাজে অনেক হুমকি টুমকি আসে, আর এইসব হুমকি টুমকিতে আমি একেবারেই চিন্তিত নই। তা নয়, ভয় তো আমিও পাচ্ছি না, কারণ আমি ধনঞ্জয় আর টিমকে পুরো ভরসা করি। স্যার, আমরা হলের 500 মিটার পর্যন্ত কাউকে যেতে দিচ্ছি না, আর সব জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে। এটা খুব সহজ ধনঞ্জয়, ভীতু হয়েও না। আমি জানি এই কাজ তুমি সম্পূর্ণ করবে, তাও একেবারে নিজের হাতে। তুমি শুনতে পাচ্ছ তো ধনঞ্জয়? তুমি ভীতু নও, ভীতু নও, তুমি ভীতু নও, তুমি তুমি এই কাজটা সম্পূর্ণ স্যার। করবে। ব্লক বি এর অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে তুমি কি বলছিলে? স্যার, আমি ব্লক বির সম্বন্ধে কথা বলিনি। স্যার, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর খারাপ মনে হচ্ছে। আমার শরীর ঠিক আছে, একদম ঠিক আছে। ধনঞ্জয়, তোমার ওকে মারতেই হবে। মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো ধনঞ্জয়, মেরে ফেলো। গাড়ি থামাও। এখানে গাড়ি থামালো কেন? স্যার, কি হলো? এগিয়ে যাও ধনঞ্জয়, তোমার মিশনকে কমপ্লিট করো। মেরে ফেলো ওকে, ভীত হয়েও না ধনঞ্জয়, মেরে ফেলো ওকে। তুমি তুমি এটা করতে পারো,
ধনঞ্জয় এদিকে কেন আসছে? এগিয়ে যাও ধনঞ্জয়, ওকে মেরে ফেলো, মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো। আমি দেখছি, দাঁড়াও। ওকে। কি হয়েছে ধনঞ্জয়? গাড়ি আটকালে কেন? তুমি এটা করতে পারো ধনঞ্জয়, ওকে মেরে ফেলো। ও মাই গড! সঞ্জিত বাবু, আপনার কি হলো? ধনঞ্জয়, এসব কি করলে তুমি? মন্ত্রী সিকিউরিটি ইনচার্জ উনিই ছিলেন? হ্যাঁ স্যার, ধনঞ্জয় বাবু উনি ইনচার্জ ছিলেন। অদ্ভুত স্যার, যাকে বডিগার্ড রেখেছিল সেই মেরে দিল। মন্ত্রী মশাইকে মারার কোনো বিশেষ কারণ? স্যার এটা তো ধনঞ্জয় স্যারই বলতে পারবেন। আচ্ছা, একটা কথা বলো, গুলিটা ভেতর থেকে মেরেছে না বাইরে থেকে? স্যার গাড়ির বাইরে থেকে মেরেছে। ধনঞ্জয়, ধনঞ্জয়, শকে আছে মনে হচ্ছে। তোমরা কোথায় যাচ্ছিলে? স্যার একটা চিলড্রেন ফাউন্ডেশনের মিটিং ছিল, ওখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি আগে ছিল আর মিনিস্টারের গাড়ি পেছনে। আর আমি ধনঞ্জয় স্যারের সাথে সিকিউরিটির ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু উনি আমার কোনো কথায় মনোযোগ দিচ্ছিলেন না। আর কেমন কেমন যেন বিহেভ করছিলেন স্যার, আর দেখে মনে হচ্ছিল যেন খুব টেনশনে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল, উনি কেমন উল্টোপাল্টা কথা বলতে লাগলেন। স্যার, জজ শ্রীকান্তের সঙ্গেও তো এটাই হয়েছিল। আচ্ছা, এই দুটো কেস একই রকম নয় তো? আর কেউ ছিল মন্ত্রীবাবুর সঙ্গে? স্যার বীরেনবাবু। বীরেনবাবু, হ্যাঁ স্যার। আপনি মন্ত্রীবাবুর সঙ্গে ছিলেন তো? হ্যাঁ স্যার, আমি ছিলাম। মন্ত্রীমশাই আপনাকে কিছু বলেছেন এই ধনঞ্জয়ের ব্যাপারে? স্যার, মিনিস্টার সবসময় ধনঞ্জয়ের প্রশংসাই করতেন স্যার। ওনার প্রাণ সংশয় ছিল। এই কিছুদিন আগেই ধনঞ্জয় ওর প্রাণ বাঁচিয়েছিল। বড় অদ্ভুত ব্যাপার স্যার, কিছুদিন আগে যেই লোকটা নেতার প্রাণ বাঁচালো, আজ সেই লোকটাই তাকে খুন করলো। আচ্ছা, গুলি মারার পরে ধনঞ্জয় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? না স্যার, বরং নিজেকে গুলি মারার চেষ্টা করেছিল। স্যার, অনেক কষ্ট করে সিকিউরিটি গার্ডরা ওকে আটকেছিল স্যার। অদ্ভুত ব্যাপার স্যার। জজ শ্রীকান্ত খুন করার পরে নিজেকে নিজে গুলি মেরে দিয়েছিল, আর এও নিজেকে গুলি করার চেষ্টা করেছিল। একটা কাজ করা যাক, ধনঞ্জয়কে বিউরোতে নিয়ে যাই, ওখানে গিয়েই জিজ্ঞাসাবাদ করব আমরা। আর একটা কথা বুঝতে পারছি না দয়া, খুন করার পরে খুনি তার নিজেকে গুলি কেন করছে? কেন? বস, ডক্টর রেনু, ইনি ক্রিমিনাল সাইকোলজির ওপর রিসার্চ করছেন। হ্যাঁ, এই দুজনের কেস এনাকে বলা হয়েছে? ইয়েস বস। আমার ছেলে কোথায়? আমি ওর কাছে যাব। ইনি মিনিস্টারের সিকিউরিটি ইনচার্জ ধনঞ্জয়ের মা। ও, ওকে এখানে কেন এনেছেন? দেখুন, আপনার ছেলে মন্ত্রীবাবুকে খুন করেছে। না না, আমার ছেলে কাউকে খুন করতে পারে না। ও তো নিজেই অসুস্থ, ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই। কি কি অসুখ হয়েছে আপনার ছেলের? গত কিছুদিন ধরে ও কিছু কিছু আওয়াজ শুনতে পেত। ধনঞ্জয়, কি হয়েছে বাবা? চিন্তিত মনে হচ্ছে। অফিসে কোনো প্রবলেম আছে নাকি? কোনো টেনশন? দুদিন ধরে তুই আমার সঙ্গেও ভালো করে কথা বলছিস না। কেউ তো আছে এখানে। শোন না, আমি তোর ফেভারিট রান্না করছি, পালং শাক। এই ঘরে তুই- কেউ তো আছে যে আমার সাথে কথা বলছে। আরে আমি তো বকর বকর করছি, আর কে কথা বলবে তোর সাথে? কেউ তো আমাদের ছাড়াও আছে এই বাড়িতে যে আমার সাথে কথা বলছে। মা, মা, কেউ তো আছে এই বাড়িতে আমাদের ছাড়াও। মা, আমার অদ্ভুত সব আওয়াজ আসছে কানে। কেউ আমার সাথে কথা বলছে। আমরা দুজন ছাড়া আর কেউ নেই বাড়িতে। কেউ আছে যে আমার সাথে বন্ধ হয়ে গেল আওয়াজটা। আবার আসছে, আবার এই আসছে। ধনঞ্জয়, কেউ নেই, কেউ আরে নেই বলছি। কেউ তো আছে মা এখানে। কেউ নেই বাবা, তুই এখানে বস।
মনে হচ্ছে তোর শরীর ঠিক নেই, আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু এমনটা তো শুধু স্কিজোফেনিয়াতেই হয়। স্কিজোফ্রেনিয়া? হ্যাঁ, হয়তো আপনারা এটা জানবেন যে স্কিজোফ্রেনিয়া একটা মানসিক রোগ। এরকম অবস্থায় পেশেন্ট অনেক রকমের আওয়াজ শুনতে পায়, মানুষ না হওয়া সত্ত্বেও তারা দেখতে পায়, আর পেশেন্ট এমনকি নিজেকে মেরে ফেলার চেষ্টাও পর্যন্ত করে। আপনারা কি আমাকে বলতে পারবেন যে ওই পেশেন্টদের বয়স কত ছিল? শ্রীকান্তবাবুর বয়স 50 বছর আর ধনঞ্জয় 42। কিন্তু এই বয়সে তো স্কিজোফ্রেনিয়া হয় না। আমি কি ওর সাথে দেখা করতে পারি? পেশেন্টের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, পড়বি। ধনঞ্জয়, তুমি সঞ্জিতকে কেন মেরেছো? তোমায় কিছু জিজ্ঞেস করলাম। ধনঞ্জয়, তুমি সঞ্জিতকে কেন মেরেছো? অদ্ভুত সব আওয়াজ কানে আসছিল, যে আমাকে উত্তেজিত করছিল। বলছিল যে আমি একটা কাপুরুষ, আমি একটা, আমি কারো খুন করতে পারবো না। আর ওই আওয়াজটা আমায় এমন উত্তেজিত করলো যে আমি খুনই করে দিলাম। আর তোমার গাল এটা ফুলে আছে কেন? আমার দাঁতে ইনফেকশন হয়েছে। জজ শ্রীকান্ত, ওরও তো দাঁতে ইনফেকশন ছিল স্যার। হ্যাঁ, আমার ছেলেরও দাঁতের চিকিৎসার পর থেকেই ওর শরীর খারাপ হচ্ছিল। কি? দাঁতের চিকিৎসা করানোর পরে আপনার ছেলের শরীর খারাপ হয়? এই কোন ডেন্টিস্টের কাছে ট্রিটমেন্ট করিয়েছেন? ডক্টর রমন, রেড ক্যান্ডি হসপিটাল। রেড ক্যান্ডি হসপিটালে গিয়েছিল, তারপর থেকে ওনার সঙ্গে এই সমস্ত কিছু হচ্ছে। কিরকম কোইন্সিডেন্স দেখেছো? ধনঞ্জয় আর শ্রীকান্ত দুজনেরই দাঁতের প্রবলেম, দুজনের ডেন্টিস্ট এক, আর ওদের দাঁতের চিকিৎসা করার পরেই শরীরটা খারাপ হয়েছে। এটা কিরকম কোইন্সিডেন্স? গন্ডগোল আছে, অনেক গন্ডগোল আছে। এই ধনঞ্জয় আর জজ শ্রীকান্তর দাঁতের এক্সরে বের করো, বোঝা তো যাবে এর পেছনে কি কারণ আছে। এটা কি হতে পারে স্যার? এটা দেখুন। কি হয়েছে? এই মার্কস। তাই তো, দাঁতের উপর এগুলো কি ফরেন অবজেক্টের মতো? এক্স্যাক্টলি, তার উপর দুজনের দাঁতেই রয়েছে। দুটো লোকের দাঁতের উপর কিছু একটা ফরেন বডির মতো কিছু একটা, কি হতে পারে? সারিকা, হ্যাঁ এক কাজ করো, এসিপি সাহেবকে ফোন করো, ওনাকে বলে দাও কেসের সূত্র পাওয়া গেছে। এই দেখো বস, দুজনের দাঁতের উপরই এই ধরনের চিপ। এটা তো বাদ দেখছি। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। স্যার, এটা তো গোয়েন্দাগিরিতে ব্যবহার করার জন্য ট্রান্সমিটারের মতো। বস, এর জন্যেই শ্রীকান্ত আর ধনঞ্জয় ওই আওয়াজ শুনতে পেত। তাহলে এই চিপটা ট্রিগারের কাজ করছিল, এর মাধ্যমে ওই উস্কানির শব্দ ওর কানে পৌঁছচ্ছিল, আর সেই জন্যই ওরা খুন করতে বাধ্য হচ্ছিল। আমার তো মনে হয় এই কাজটা ডক্টর রমনেরই। উনিই দাঁতের চিকিৎসা করেছেন। জিজ্ঞাসাবাদ করতে হবে ডক্টর রমনকে, আর একজন এক্সপার্টকেও ডাকো। আর ট্রান্সমিটারের ব্যাপারে পুরো ব্যাপারটা আমাদের জানতে হবে। ডক্টর রমন, দাঁতের মধ্যে ট্রান্সমিটার লাগাতেও আপনি শুরু করে দিয়েছেন? ট্রান্সমিটার? হ্যাঁ। কোন ট্রান্সমিটারের কথা বলছেন আপনারা? সেই ট্রান্সমিটারের কথা বলছি যেটা জজ শ্রীকান্ত তার সিকিউরিটি অফিসার ধনঞ্জয়ের দাঁতে পাওয়া গিয়েছে। দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো ট্রান্সমিটার লাগাইনি। এসব কি বলছেন কি আপনারা? ডাক্তারবাবু, দাঁতে ট্রান্সমিটার লাগাবেন কেন? স্যার, আপনারা আমাদের হসপিটালকে বরবাদ করতে এসছেন।
ডক্টর রমন আমাদের হসপিটালের একজন দায়িত্বপূর্ণ ডক্টর স্যার। এই ধরনের কাজ উনি করবেন না। কিন্তু এই ধরনের কাজ এখানে তো হয়েছে। আমরা শ্রীকান্ত আর ধনঞ্জয়ের দাঁতের ভেতর থেকে এই ট্রান্সমিটার পেয়েছি। আর এই ট্রান্সমিটারের কারণে ওনারা দুজন স্কিজোফেনি হয়ে যায়। স্যার ওনারা দুজন আমার খুব পুরনো পেশেন্ট। শ্রীকান্ত 9 বছর আর ধনঞ্জয় 2। স্যার আমি আমার পেশেন্টের সাথে এরকম করব কেন? এটা তো আপনি বলবেন। কেন ট্রান্সমিটার লাগালেন? আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো ট্রান্সমিটার লাগাইনি। কারণ ওনার কাছে ট্রান্সমিটার লাগানোর আর তাকে মোলার ইমপ্ল্যান্ট করানোর ট্রেনিংই নেই। উনি শুধুই একজন ডক্টর, ভালো দাঁতের ডক্টর। আর স্যার আমরা এখানে দাঁত লাগিয়ে থাকি, বানাই না। দাঁত তো অর্ডার দিলে বাইরে থেকে আসে। কোথা থেকে অর্ডার করেন আপনারা দাঁত? ডেনজা বায়োকেয়ার। ডেনজা বায়োকেয়ার। হেড্রিক, পঙ্কজ, ডক্টর রমনের চেম্বারটা ভালো করে চেক করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। আর কতজনের দাঁত ইমপ্ল্যান্ট করেছেন? আগে প্রায় 20 জনের। আচ্ছা, তাহলে ওই 20 জনের নাম আর ঠিকানা আমাদের চাই। দয়া স্যার, হতে পারে ওই 20 জনের জীবনও বিপন্ন। কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, একটু একটু বুঝতে পারছি। এই ট্রান্সমিটারটা ছোট্ট হলেও বেশ পাওয়ারফুল। কতটা রেঞ্জের? তাও ধরুন 15 থেকে 20 মিটার হবে। এই ট্রান্সমিটারের সাহায্যে কাউকে কন্ট্যাক্ট করতে চাইলে 15 থেকে 20 মিটারের মধ্যে থাকতে হবে। এর কি ফ্রিকোয়েন্সি ট্র্যাক করা যাবে? নিশ্চয়ই ট্র্যাক করা যাবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই ট্রান্সমিটার কত হার্টজে কাজ করে। তাহলে খোঁজ নাও এটা কত হার্টজে কাজ করছে, কারণ ফ্রিকোয়েন্সিটা আমাদের জানা দরকার। যেখানে এর ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ হবে সেখানেই আমাদের খুনি থাকবে। ঠিক আছে স্যার, আপনি একটু সময় দিন, আমি যত তাড়াতাড়ি সম্ভব বলছি। ঠিক আছে। এই কেসটা ঘুরে ফিরে ডক্টর রমনের দিকেই ইশারা করছে। সব সন্দেহের তীর ওর দিকেই যাচ্ছে। কিন্তু স্যার, উনি ওনার পুরনো পেশেন্টকে খুন কেন করবেন? হ্যাঁ স্যার, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর বলছিল যে এইরকম ট্রান্সমিটার বানানোর ক্ষমতা ডক্টর রমনের নেই। সন্দেহের মধ্যে এই কবিতা আর বীরেনও তো আছে। হতে পারে এদের মধ্যেই কেউ মেরেছে। হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে। কিন্তু সে যেই হোক, সে 15 থেকে 20 মিটারের মধ্যেই কাজ করেছে। আর ওই 20 জনের ব্যাপারে কি খোঁজ নিয়েছো? না স্যার, ওদের মধ্যে কোনো কানেকশন নেই। এমনকি শ্রীকান্ত আর ধনঞ্জয়, ওরাও একে অপরকে চিনত না। তবু বলছি, তুমি ওই 20 জনের কাছে যাও, জিজ্ঞাসাবাদ করো ওনাদের সাথেও কি একই ঘটনা ঘটছে যেটা শ্রীকান্তের সঙ্গে হয়েছে। আরো একটা কথা, লয়ারের চেম্বার আর চেম্বুর খোঁজ নাও, ওখানে কটা সেলফোন অ্যাক্টিভ ছিল ওই খুনের সময়। আর দয়া, আর ওই দাঁত তৈরির কোম্পানিতে খোঁজ নাও, দেখো কে এমন আছে যে দাঁতের মধ্যে ট্রান্সমিটার ফিট করে দেয়। বিনয় তো আপনারই নাম? হ্যাঁ, আমার নামই বিনয়। সরি, চিনতে পারলাম না। আমরা সিআইডি অফিসার। কেন স্যার, আমি কি কোনো ভুল করেছি? না না, আপনি কোনো ভুল করেননি। অ্যাকচুয়ালি আমরা একটা কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনার দাঁতের মধ্যে কোনো প্রবলেম ছিল না? হ্যাঁ। আচ্ছা, চিকিৎসা কোথায় করেছিলেন আপনি? রেড ক্যান্ডি হসপিটাল। আচ্ছা, ট্রিটমেন্ট করানোর পরে আপনার কোনো সমস্যা হয়েছে? আই মিন, কোনো অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাচ্ছেন, বা মানে কেউ কোনো অর্ডার দিচ্ছে কিছু করার জন্য? না, সেরকম কিছু নয়, তবে 2-1 ব্যথা হয়েছিল। সে তো নর্মাল, দাঁত লাগাবেন যখন একটু আধটু ব্যথা তো করবে। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আমাদের বলবেন। আর হ্যাঁ, অচেনা কারোর কোনো কথা শুনবেন না, আর কেউ যদি ডাকে কোনো অচেনা জায়গাতে যাবেন না। ওকে, ঠিক আছে, ঠিক মনে আছে। রাখবেন কথাগুলো। ঠিক আছে। ডক্টর রমন খুবই ভালো। দাঁত লাগানোর পর আমার খুব একটা কিছু প্রবলেম হয়নি। আপনি কোনো আওয়াজ শুনতে পান? কি বললেন বুঝলাম না। না, যাদেরকে ডক্টর রমন দাঁত লাগিয়েছে তাদের মধ্যে কয়েকজন অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে। না, আমার সাথে তো এরকম কিছুই হয়নি। আচ্ছা, যদি আপনার সঙ্গে এমন কিছু হয় আপনি কিন্তু আমাদের ইনফর্ম করবেন। ইয়া, শিওর। আপনারা এখানে দাঁত বানান না মিনিয়েচার ট্রান্সমিটার? মানে কি স্যার? মানে এটাই যে এখানে দাঁতের মধ্যে ট্রান্সমিটার ফিট করা হয়, খুন করার ষড়যন্ত্র করা হয় এখানে। হ্যাঁ না স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আমরা এই ধরনের ইলিগাল কাজ এখানে করি না। ইল্লিগাল কাজ হয়েছে এখানে। এই দেখুন, রেড ক্যান্ডি হসপিটালে আপনারাই দাঁত পাঠিয়েছিলেন, তাই না? আগে হ্যাঁ ম্যাডাম। তার ভিতরে ট্রান্সমিটার ফিট করা ছিল। জজ শ্রীকান্ত আর সিকিউরিটি অফিসার ধনঞ্জয়ের দাঁত এখানেই বানানো হয়েছিল না?
দাঁড়ান স্যার, চেক করে বলছি। হ্যাঁ স্যার, দাঁত তো এখানেই বানানো হয়েছে, কিন্তু যদি আমাদের এমপ্লয়ি রূপালী থাকতো যে এই দাঁত বানিয়েছে, তাহলে সত্যিটা জানা যেত। কোথায় আপনাদের সেই এমপ্লয়ি রূপালী? ও তো কাল রাতেই মারা গেছে। কি করে মারা গেছে? ওর তো অ্যাজমা অ্যাটাক হয়েছিল, অথচ চিন্তার ব্যাপার এটাই যে ওর কখনো অ্যাজমা ছিলই না। আগে হ্যাঁ স্যার। ওর বাড়ির অ্যাড্রেসটা দেবেন প্লিজ। আপনি দাঁত কবে লাগিয়েছেন? স্যার 2 মাস হয়ে গেছে। কোনো সমস্যা হয়েছে আপনার? না, কোনো প্রবলেম নেই, ওই দাঁত লাগিয়েছিলাম, ঠিক আছে। না মানে অদ্ভুত ধরনের কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন কি আপনি? না স্যার, কিন্তু কি হয়েছে? দেখুন, রেড ক্যান্ডি হসপিটালে যারাই ট্রিটমেন্ট করিয়েছেন তাদের কোনো না কোনো সমস্যা হচ্ছে, আর তাদের মধ্যে 2 জন তো মারাও গেছেন। স্যার স্যার আমি মরতে চাই না। না না, আপনি ভয় পাবেন না, সেরকম কিছু নয়। আপনার যদি কখনো কোনো এরকম সমস্যা হয় যে আপনি অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাচ্ছেন বা এমন কোনো কাউকে দেখতে পাচ্ছেন যে নেই, মানে কেউ যদি আপনাকে বলে কার সঙ্গে কথা বলছেন, যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমাদের ফোন করবেন। পঙ্কজার কতজন বাকি রয়েছে? স্যার, চেক করার জন্য আরো 5 জন বাকি আছে। ওই 5 জনকে খুব তাড়াতাড়ি চেক করতে হবে। কে বলতে পারে যে ওই খুনির পরবর্তী টার্গেট এদের মধ্যে কেউ হতে পারে? হ্যাঁ স্যার। হ্যাঁ শোনো, কিছু জানতে পারলে? স্যার, আমি প্রায় জেনে ফেলেছি, আর একটু সময় দিন। স্যার, হ্যাঁ প্যাড্রিক। জজ সাহেব আর সঞ্জিতের সম্পর্ক আছে স্যার। আচ্ছা, কিরকম সম্পর্ক? স্যার, এই কেস ফাইলটা দেখুন। 2009 সালে একজন ডাক্তার রিসার্চ করছিলেন, কিন্তু ওনার গ্রান্ট এই নেতা ক্যান্সেল করে দিয়েছিলেন। আর ডক্টরের প্র্যাকটিস করার লাইসেন্স ক্যান্সেল করেছেন মিনিস্টার সঞ্জিত, আর ওর শাস্তি ঘোষণা করেছে শ্রীকান্ত বাবু, আর নাম হলো ডক্টর ললিত। স্যার, এই ডক্টর ললিত আসলে কে? খোঁজ নিতে হবে ডক্টর ললিত কে আর কি ব্যাপারে তিনি রিসার্চ করছেন। তো আপনার মেয়ে টুথ ইমপ্ল্যান্ট করিয়েছে? হ্যাঁ, এই তো 2 দিন আগেই ইমপ্ল্যান্ট করিয়েছে রেড ক্যান্ডি হসপিটাল থেকে। স্যার, যেদিন থেকে টুথ ইমপ্ল্যান্ট করিয়েছে অদ্ভুত অদ্ভুত কথা বলে আর খুব ভয় পেয়ে থাকে। মা, কি হলো, কিছু চাই? বাড়িতে কেউ এসেছে? কেউ আসেনি তো। না মা, কেউ তো এসেছে। আমি আছি, তুই আছিস, আর বাবা তো হংকং এ গেছে। আর কেউ এলে তো বেল বাজাবে, বেলও তো বাজেনি। জানি না মা, কি হচ্ছে। ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হচ্ছে যেন বাড়িতে কেউ আছে, আর আমার ব্যাপারে নানা রকমের কথা বলছে। বুঝতেই পারছি না। তোর শরীর ঠিক আছে তো? কোনো স্বপ্ন দেখেছিস নাকি? না মা, কোনো স্বপ্ন দেখিনি। মনে হচ্ছে না আমার কানে বাজছে সবকিছু। মা, প্লিজ একটা কাজ করো, আমার জন্য 1 কাপ চা দাও আমার ঘরে। আমার মাথা পুরো ঘুরছে। তো এখন জিয়া কোথায়? ওকে ব্যান্ড্রার একজন সাইকোলজিস্টের কাছে পাঠিয়েছি। দেখুন, আপনি এক্ষুনি ওই সাইকিয়াট্রিস্টের অ্যাড্রেসটা দিন। ওর সঙ্গে দেখা করাটা খুবই জরুরি। নাম্বারটা নিয়ে নাও। জিয়া, আজ তোমাকে ওই কাজটা কমপ্লিট করতেই হবে। তোমাকে যেভাবেই হোক ওকে মারতেই হবে। ওকে বাঁচিয়ে রাখলে চলবে না। যত তাড়াতাড়ি হোক মেরে ফেলো ওকে। ওকে মেরে ফেলতেই হবে। কোথায় যাবেন ম্যাডাম? জেকে মার্কেট। ওকে বলো তোমাকে জেকে মার্কেট যেতে হবে। আমি বলছি ম্যাডাম, কোথায় যাবেন? জেকে মার্কেট। আচ্ছা বসুন। জিয়া, তুমি ভীতু তুমি কিচ্ছু করতে পারো না। 1 নম্বরের ভীতু তুমি। মিথ্যে, আমি ভীতু নই, আর আমি কাউকে মারতে পারবো না। ম্যাডাম, আপনি আমাকে কিছু বললেন? হ্যাঁ, না না, আমি কিছু বলিনি। না, কিছু বলিনি, আমি এমনি একা একা কথা বলছিলাম।
জিয়া, তোমায় ওকে মারতেই হবে। তুমি ওকে বাঁচিয়ে রাখতে পারো না, তোমায় ওকে মারতেই হবে। জিয়া, মেরে ফেলো ওকে। না, আমি কাউকে খুন করতে পারবো না। কারণ না। আরে দাদা, গাড়ি কেন থামিয়ে দিলেন? ম্যাডাম, গাড়ি আর আগে যাবে না। কেন যাবে না? আমি তো বললাম ম্যাডাম, গাড়ি আর আগে যাবে না। যাবেন না যখন তো আগে বলতে পারতেন। ম্যাডাম, আপনি নামবেন না আমি গাড়ি থেকে নামবো? স্যার, ওয়াচম্যান আর প্রতিবেশীরা বলছিল রূপালী 3 মাস আগে শিফট করেছিল আর একা এসেছিল। একটু চেক করি ভালোভাবে। এটা কি? এতগুলো ইয়ার ট্রান্সমিটার? এই ডক্টর রমনের পেশেন্টদের পুরো ডিটেলস আছে এখানে। এই দেখো স্যার, এই জিয়া তো সেই যার ব্যাপারে অভিজিৎ স্যার আমাদের বলেছিল। স্যার, এই রূপালী এ কারোর হাতের পুতুল ছিল না তো? হতে পারে, হতে পারে খুনি জেনে গেছে যে আমরা রূপালী পর্যন্ত পৌঁছে যাব, তাই মেরে দিয়েছে ওকে। এই মিনিস্টার, সঞ্জিত, বীরেন আর জিয়া, এই 3 জনের মুখে রেড সার্কেল। মন্ত্রীমশাইয়ের মুখে ক্রস মেরেছে। মন্ত্রীমশাই তো মারা গেছেন, এখন বাকি আছে এই বীরেন আর জিয়া। মানে পরের নম্বর এদের। হ্যাঁ অভিজিৎ। দয়াই জিয়া সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু ওখানেও পৌঁছয়নি। আচ্ছা, আমরা এখানে রূপালীর বাড়িতে একটা ফটো পেয়েছি যার মধ্যে মন্ত্রীমশাই, সঞ্জিত, বীরেন আর জিয়া আছে। এই মন্ত্রীমশাইয়ের মুখের ওপর তো ক্রস মারা আছে, কিন্তু এই দুজনের মুখের ওপর লাল পেন দিয়ে সার্কেল করা আছে। আচ্ছা, এরকম নয় তো যে এই জিয়া বীরেনকে মারতে গেছে? তুমি এক কাজ করো, বীরেনকে অ্যালার্ট করো, খোঁজ নাও যে ও কোথায়। ততক্ষণ আমি জিয়ার লোকেশন ট্র্যাক করছি আর তারপর দেখা করছি। ওকে? ইয়া। পুরবি, একটু বীরেনকে ফোন করো তো। স্যার, বীরেনের ফোন তো বন্ধ আসছে। পেয়েছি স্যার। হ্যাঁ স্যার, এই ট্রান্সমিটার 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজের মধ্যে কাজ করে। গ্রেট। 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজ। হ্যাঁ স্যার। দেখ, আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ, প্রথমত ফেডরিক দারুণ কাজ করেছে। রিসার্চ করে এমন নাম বার করেছে যার কানেকশন মিনিস্টার সঞ্জিত আর জজ শ্রীকান্তর সঙ্গে। সেই লোকের নাম হলো ডক্টর ললিত। হ্যাঁ, ডক্টর ললিত। ইয়েস, আমার তো এই ডক্টর ললিতকে খুব গোলমেলে মনে হচ্ছে। আমার তো ওকেই সন্দেহ হচ্ছে, কারণ ডক্টর ললিতের কয়েক বছর আগে মিনিস্টার সঞ্জিত ডক্টর ললিতের প্র্যাকটিস করার লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছিল। আর তারপরে ওই ডক্টর ললিতকে জজ শ্রীকান্ত তার রায় ঘোষণা করেছেন। আর ফলাফল কি হলো? প্রথমে খুন হলো জজ শ্রীকান্ত, আর তারপরে মিনিস্টার সঞ্জিত মারা গেলেন। এই খুন কে করতে পারে? ডক্টর ললিতই করতে পারে। ওরই কানেকশন ছিল এই দুজনের সঙ্গে। ব্যাস, এবার ডক্টর ললিত যে ফ্রিকোয়েন্সি থেকে অপারেট করতো সেটা জানা গেছে। হ্যাঁ, টেকনো এক্সপার্ট আমাদের বলে দিয়েছে 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজ। ব্যাস, ওই ফ্রিকোয়েন্সি থেকে আমরা ট্যাপ করব ডক্টর ললিতকে। জানা যাবে যে ডক্টর ললিত কার কার সাথে কথা বলে এবং কি কথা বলে। আর দয়া, রেডিও ফ্রিকোয়েন্সি 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজ আমাদের সমস্ত পুলিশ স্টেশন এবং রেডিও ভ্যানকে জানিয়ে দাও। এবার দেখব আমরা কতদূর পালাতে পারে এই ডক্টর ললিত।
ফ্রিকোয়েন্সিতে কোনো কিছু নজরে আসছে না? যখনই কথা বলবে ধরা পড়ে যাবে। পুরো মুম্বাই এই ফ্রিকোয়েন্সিটাকে প্রত্যেক 5 কিলোমিটার অন্তর ট্র্যাক করছে। যদি জিয়া বীরেনকে মারতে যায় তাহলে সেই খুনি 1.8 বা 2তে নিশ্চয়ই আসবে। এগিয়ে যাও জিয়া, তোমার কাজটা সম্পূর্ণ করো। এটা কে হতে পারে যে সঞ্জিতের খুনের ব্যাপারে আমাকে এখানে ডেকে পাঠিয়েছে? জিয়া, ওকে মারতে হবে তোমায়। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বেশি চিন্তা করো না, ওকে মেরে দাও, মেরে দাও তুমি ওকে জিয়া। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওর দিকে তাকাও, ভালো করে দেখো ওকে, ও তোমার সামনে রয়েছে। কিল হিম। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওরই গলার আওয়াজ। ফ্রিকোয়েন্সি লোকেট করো। দেখো, নিজের ব্যাগ থেকে গান বের করো। জিয়া, তুমি ভীতু নও। শুট হিম, শুট হিম। লোকেশন কি বলছে? স্যার, জেডি মার্কেট মারোল দেখাচ্ছে। কাম অন জিয়া, মারো, মারো ওকে, মারো ওকে। স্যার, এসব কি হচ্ছে? ও আমাকে কেন মারতে চাইছিল? কেউ আমাকে ফোন করে বলে যে সঞ্জিতের খুনির ব্যাপারে আমাকে বলবে। ঘাবড়াবেন না, এটা একটা প্ল্যান ছিল। আপনি এখন সেফ আছেন, আপনি যেতে পারেন। ওকে স্যার, আমি যাচ্ছি। ওই খুনি এখানেই কোথাও আছে, ভিড়ের মধ্যে মিশে রয়েছে। সিগন্যাল তো এখানেই দেখাচ্ছে, এখানে। হ্যালো, অভিজিৎ বলছি। মাঝে মধ্যে আমাদের সঙ্গে দেখা করো। আর এদিক ওদিকে কি দেখছিস? আমি তোর পিছনেই আছি, মিস্টার ললিত। হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটর পবন। অপরাধী যতই তার নাম বদলাক আর তার বেশ বদলাক, একদিন না একদিন তাকে ধরা পড়তেই হয়। কি, চলো। জজ শ্রীকান্ত আর মিনিস্টার সঞ্জিত, তুই এদের খুন কেন করলি? প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ। ওরা আমার জীবন বরবাদ করে দিয়েছিল। কিরকম প্রতিশোধ? আমি নাম করা ডাক্তার ছিলাম। স্কিজোফ্রেনিয়া নামক একটা অসুখের উপর তার ট্রিটমেন্টের জন্য আমি এক্সপেরিমেন্ট করছিলাম। সফলও হয়েছিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট জিয়া এইচওডি বীরেনকে কমপ্লেন করে দিল। আর এইচওডি বীরেন তো মিনিস্টার সঞ্জিতের কাছেই আমার কমপ্লেন করে দিল। আর নেতা সঞ্জিত তোমার এই এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয়। হ্যাঁ, আমার প্রজেক্ট মাঝপথেই থেমে গেল। তাহলে তুই জেলে কি জন্য গিয়েছিলি? আসলে আমার গাফিলতির কারণে একটা মানুষের মৃত্যু হয়ে যায়। জজ শ্রীকান্ত কিছু চিন্তা ভাবনা না করি 10 বছরের সাজা দিয়ে দেন আর ডক্টর হওয়ার সম্মানটাই ছিনিয়ে নেন। তাহলে তুই এদের মেরে তোর হারিয়ে যাওয়ার সম্মান উদ্ধার করতে চেয়েছিলি। নামান্না, রূপালী, এদের ইনভলভমেন্ট কি ছিল? জেল থেকে বেরোনোর পর আমি আমার শত্রুদের ট্র্যাক করতে শুরু করি। আমি ওদের মধ্যে এমন একটা ডিভাইস ফিট করতে চেয়েছিলাম যেন ওরা কিছু টের না পায়। ডক্টর রমন আর রূপালী আমাকে সাহায্য করছিলেন। ওরা কিভাবে সাহায্য করেছিল? জজ শ্রীকান্ত আর জিয়ার দাঁতের সমস্যা হয়েছিল। ওরা ওদের চেক আপের জন্য ডক্টর রমনের ক্লিনিকে আসা যাওয়া করত। নেতা সঞ্জিতের দাঁতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তার বডিগার্ড ধনঞ্জয়ের দাঁতে প্রবলেম ছিল। আমি ওকে ফ্রি ডেন্টাল চেক আপের লোভ দেখালাম আর ডক্টর রমনের ক্লিনিকে পাঠিয়ে দিলাম। ডক্টর রমন ওকে নতুন দাঁত লাগানোর পরামর্শ দিলেন। আর আমার কথাতেই রূপালী ওর দাঁতের মধ্যে ডিভাইস ফিট করে দিল। আর রূপালী এসব করতে রাজি হলো? হ্যাঁ,
কারণ আমি রূপালীকে ভালোবাসতাম। আমরা দুজন মিলেই ডেন্টাল ক্লিনিক খুলেছিলাম। রূপালী সেই কাজে আমায় সাহায্য করতো। তাহলে ওকে তুই কেন খুন করতে গেলি? কারণ জজ শ্রীকান্ত আর মিনিস্টারের মৃত্যুর পর ওর কাছে পৌঁছে যেতেন আমি ধরা পড়ে যেতাম, তাই ওর মুখ বন্ধ করতে ওকে মারতে হলো। শুধুমাত্র বদলা নেওয়ার জন্য তুমি অনেক কিছু করেছো, কত সুন্দরভাবে খুন করেছো। এর ফল কি হয়েছে? শেষ পর্যন্ত ধরাই পড়লে না? আমার উদ্দেশ্য কাউকে মারা ছিল না স্যার, আমি জিনিয়াস সেটা প্রমাণ করতে চেয়েছিলাম। রক্ত মাংসে গড়া মানুষগুলোকে অস্ত্র বানিয়েছিলাম। তোর যদি এই ব্রেনটাই তুই কোনো ভালো কাজে লাগাতিস তাহলে অপরাধী নয়, আর সারা জীবন জেলের মধ্যে পচে মরতেও হতো না তোকে।